কথা অবাক হওয়ার ভান করে বলল, ছেলেটা কি বিবাহিত? হুম। ইস, ভেবেছিলাম ছেলেটার সাথে একটু প্রেম করব, তা আর হলো না। আর একবার অন্য ছেলেদের কথা মুখে আনলেও মুখ ভেঙে দেব। আর তোমার মুখে অন্য মেয়েদের কথা আনলে আলাদা রুমে ঘুমানো শুরু করব। সব নিয়ম কানুন শেষ করে কথা আর ইভানকে রুমে পাঠাতে পাঠাতে রাত 12টা। এতক্ষণ ইভান অনেকভাবে চেষ্টা করেছে তাড়াতাড়ি রুমে যাওয়ার, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি। কথাও ঘুমে ঢুলু ঢুলু। এমনিই কাল রাতে একটুও ঘুম হয়নি। ইভান রুমে এসেই বিছানায় গা এলিয়ে দিয়েছে আর কথা ফ্রেশ হতে ঢুকেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে কথা দেখে ইভান বিছানায়। ইভান লম্বা টান টান হয়ে শুয়ে আছে। কথা চুল মুছতে মুছতে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, তারপর শোবে। ইভান কোনো কথা বলছে না। ইভানের কোনো সারা শব্দ না পেয়ে কথা বলল, কি গো, ঘুমিয়ে পড়েছো? ওঠো, ফ্রেশ হয়ে এসো, তারপর ঘুমাবে। না। ইভান এবারও কোনো কথা বলছে না, আগের মতোই শুয়ে আছে। ইভান ঘুমিয়েছে কিনা দেখতে ইভানের দিকে একটু এগিয়ে দেখতেই ইভান কথার কোমর ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দিয়ে বুকের সাথে চেপে ধরল। তুমি ঘুমাওনি? ওঠো, ফ্রেশ হয়ে ঘুমাবে। বউকে আদর করে একসাথে ফ্রেশ হব। বলেই কথার ঠোঁটে ছোট্ট একটা চুমু খেলো। তোমার শরীর থেকে ঘামের গন্ধ আসছে, আগে ফ্রেশ হও, তারপর না হয় তোমার আদর টাদর হবে। না, আগে বউকে আদর করব, তারপর ফ্রেশ হব। সারাদিনে বউটাকে একটু কাছে পাইনি, এখন বউকে কাছে পেয়ে 1 মিনিটের জন্য দূরে থাকতে পারবো না। কেটে গেল বেশ কিছুদিন। কথার সেমিস্টার ফাইনাল পরীক্ষাও চলে এসেছে। কথা রাত দিন এক করে শুধু পড়ছে আর কোনো দিকে খেয়াল নেই। কথা সারা রাত ধরে টেবিলে বসে পড়ে আর ইভান বিছানায় বসে গালে হাত দিয়ে অসহায়ের মতো কথার দিকে তাকিয়ে থাকে। কথার মধ্যে এই সময় কোনো মায়া দয়া নেই। সে ইভানের এই অসহায়ের মতো দৃষ্টি দেখেও না দেখার ভান করে থাকে। এত পড়ালেখা দিয়ে কি করবে কথা? স্বামীকে আদর করো, খেদমত করো, জান্নাত পাবা। একটা কথা কি জানো, আমি কখনো তোমার মতো প্রফেসর জামাই দেখিনি বা শুনিনি। মানে আমার আবার কি হলো? কি বলতে যাচ্ছ তুমি? আমি যত গল্প উপন্যাস পড়েছি বা নাটক সিনেমা দেখেছি, সব জায়গায় পড়েছি বা দেখেছি প্রফেসর জামাইরা স্ত্রীর পড়াশোনার প্রতি খুবই কঠোর হয়। সারা দিন রাত শুধু পড়ায়, না পড়লে মারে, শাস্তি দেয়। আর তুমি একদম উল্টো। তুমিও তো আমার প্রফেসর জামাই। আমি পড়ছি আর তুমি আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটাচ্ছ। প্রথমত আমি ওই গল্প বা উপন্যাস সিনেমার প্রফেসরদের মতো প্রফেসর না। অনেক সাধনা করে আমার বউকে আমি আমার নিজের করে পেয়েছি। তাই সারাদিন রাত বউকে আদর না করে বউকে বসিয়ে বসিয়ে পড়াবো, অত ভালো প্রফেসর আমি না। আমি একজন বউ পাগলা মানুষ। বউয়ের থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি স্বীকার করলে তুমি বউ পাগলা? অফকোর্স। আর সত্যি কথা স্বীকার করতে আমি ভয় পাই না। আর তাছাড়া কেউ আমাকে বউ পাগলা বললে আমার ভালোই লাগে। বিষয়টা আমি উপভোগ করি। তোমার মতো পুরুষ মানুষ আমি কখনো দেখিনি। হ্যাঁ, এখন তো দেখলে। আর আমার মতো পুরুষ মানুষ যা তুমি জীবনেও দেখোনি, তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার কিন্তু একটা চুমু প্রাপ্য। কথা ভেঙচি কেটে বলল, এই শখ কত! হুম, আমার শখ একটু বেশি। 1 বছর পর। সময় পরিবর্তনশীল। সময় বদলেছে, সম্পর্ক বদলেছে। ইভান আর কথার সাথে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। এর মধ্যে কবির আর রাফিয়ার বিয়েটাও হয়ে গেছে। রাফিয়ার বাবা কবিরকে আগে থেকেই পছন্দ ছিল, তাই যখন কাদের সাহেব রাফিয়ার জন্য কবিরের প্রস্তাব দিয়েছিল সবাই সানন্দে গ্রহণ করেছে। বিয়েটা অনেকটা ঘরোয়াভাবেই হয়েছে, কিন্তু এই বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আরেক জোড়া ভালোবাসার। ইদানিং কথার শরীরটাও ভালো যাচ্ছে না, কিছু খেলেই বমি হচ্ছে, সবসময় মাথা ঘুরে। ইভান অনেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু কথা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে চেপে গেছে। বিষয়টা কথা রিজিয়া বেগম আর পারভিন বেগমের সাথে শেয়ার করলে তারা দুজনই বলেছে অন্য কথা। কথাটা শুনে আর কথা বাসায় বসে থাকতে পারেনি, একা একাই চলে গেছে টেস্ট করতে। টেস্টের রিপোর্ট দেখে থ হয়ে দাঁড়িয়ে আছে কথা। চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। এ অশ্রু দুঃখের না সুখের? নিঃসন্দেহে একটা মেয়ের কাছে মা হওয়ার সুখ সব থেকে বড় সুখ। কথা মা হতে চলেছে, তার মধ্যে বেড়ে উঠেছে আরেকটি জীবন। রিজিয়া বেগম আর পারভিন বেগমের কথাই সত্যি হয়েছে। যখন থেকে কথা শুনেছে ও মা হতে চলেছে, তখন থেকেই নিজের অজান্তেই ওর হাত বারবার পেটে চলে যাচ্ছে। কথা ভেবে রেখেছে আজ ইভান বাসায় আসলে ওকে সারপ্রাইজ দিবে। নিশ্চয়ই এই সারপ্রাইজ পেয়ে ইভানও খুব খুশি হবে। তার প্রথম বাবা হওয়ার অনুভূতি কেমন হবে ভাবতেই কথার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ড্রয়িং রুমে টি টেবিলের উপর রিপোর্টটা রেখে তার উপর টিভির রিমোট রেখে দিল কথা। কারণ ইভান রোজ ভার্সিটি থেকে এসে প্রথমে টি টেবিলের পাশের সোফায় বসে তারপর উপরে ফ্রেশ হতে যায়। ইভান যখন বাসায় ঢুকে রিপোর্টটা দেখবে আর দেখবে সে বাবা হতে চলেছে, তখন তার কি রিয়াকশন হবে দেখার জন্য উদগ্রীব হয়ে বসে আছে কথা।
ইভান ভার্সিটি থেকে ফিরেছে। কথা রান্নাঘর থেকে ওকে দিচ্ছে কি হবে সেটা দেখার জন্য। সে প্রতিদিনের মতোই বাসায় ঢুকে সোফায়ও বসেছে, কিন্তু রিপোর্ট দেখেনি। সে রিপোর্টটাকে এক প্রকার ইগনোর করে উপরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ফিরে এসে সোফায় বসলো। এবার কথা রান্নাঘর থেকে দৌড়ে এলো, কিন্তু কই, ইভান রিপোর্টের উপর থেকে রিমোট নিয়ে টিভি দেখছে। রিপোর্টটা এখনো আগের জায়গায় পড়ে আছে। কথাকে এভাবে দৌড়ে আসতে দেখে ইভান বলল। কিছু বলবে? কথা হতাশ হয়ে বলল। না বলে আবার রান্নাঘরে চলে গেল। ইভান ভার্সিটি থেকে ফিরেছে প্রায় ঘন্টা দুয়েক হয়ে এসেছে। এর মধ্যে সে বাসায় কোনা কোনা চষে ফেলেছে, কিন্তু কথার রাখা রিপোর্টটা এখনো দেখেনি। এবার কথার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। রাগে মাথায় আগুন জ্বলছে। ভিতরে জ্বলতে থাকা আগুনকে চাপা দিয়ে খাবার টেবিলে ইভানের সাথে খেতে বসেছে কথা। একটুখানি খেতেই যেন খাবার ভিতর থেকে ঠেলে ঠুলে বেরিয়ে যাওয়ার উপক্রম। কথা দৌড়ে বেসিনের কাছে বমি করার জন্য। ইভানও কথার সাথে সাথে গেল। দেখেছো, কতবার তোমাকে বলেছি ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে চলো, কিন্তু তুমি তো যাবেই না। কি অবস্থা হয়েছে শরীরের? কথা ইভানের কথায় কোনো পাত্তা না দিয়ে আবার টেবিলে বসলো খেতে। কথা, আমি কি কিছু বলছি তোমাকে? আর কিছু বলার আগে কথা আবার ছুটলো বমি দেওয়ার উদ্দেশ্যে। আজ আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে আমার সাথে ডাক্তারের কাছে যেতেই হবে, চলো। আমার মেজাজটা এমনি গরম আছে, আরো গরম করবে না, সরো এখান থেকে। ভালো কথা বললে তো তোমার মেজাজ গরম হবেই, কিন্তু আজ যদি তুমি আমার সাথে ডাক্তারের কাছে না যাও তাহলে আমার মেজাজ আরো গরম হবে। ইভানের কথা শুনে কথার রাগে ধূপধাপ পা ফেলে টি টেবিলের উপর থেকে রিপোর্টটা নিয়ে ইভানের হাতে ধরিয়ে দিল। আবার ধূপধাপ পা ফেলে উপরে গিয়ে শব্দ করে রুমের দরজাটা আটকে দিল। ইভান একবার উপরে তাকিয়ে রিপোর্টটা খুলল। রিপোর্টটা পড়ে ইভানের চোখ বড় বড় হয়ে গেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও বাবা হচ্ছে? এটা কি সত্যি নাকি ভুল দেখছে? রিপোর্টটা হাতে নিয়েই ইভান রুমের দিকে ছুটল। কথা দরজা আটকে বসে আছে। কোথু, দরজা খুলো। না, খুলবো না দরজা। ইভান রুমের দরজা ধাক্কিয়েই যাচ্ছে। কথা শেষ পর্যন্ত বিরক্ত হয়ে দরজাটা খুলে দিতেই ইভান কথাকে জড়িয়ে ধরল। সত্যি আমি বাবা হতে চলেছি কোথু, আমিও বাবা হব। জানো, আজ আমার কতটা খুশি খুশি লাগছে, বলে বোঝাতে পারবো না। ইভানের খুশি দেখে কথার রাগটা নিমেষেই গলে গেছে। কথাও পরম যত্নে ইভানকে নিজের সাথে জড়িয়ে নিল। একটু পর ইভান কথাকে ছেড়ে দিয়ে কথার পেটের উপর হাত রাখলো। এখানে বেড়ে উঠছে আমার ছোট্ট বেবিটা, আমিও বাবা হচ্ছি কোথু। আমাকেও কেউ বাবা বলে ডাকবে। আমার হাতের আঙ্গুলগুলো তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ধরে ওটা হাঁটবে। আমি যখন বাইরে যাব তখন আমার সাথে বাইরে যাওয়ার জন্য বায়না ধরবে। কথা মন দিয়ে ইভানের কথাগুলো শুনছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তার বাবা তাকে নিয়ে কত পরিকল্পনা করে রেখেছে। কথার প্রেগনেন্সির পর থেকেই ইভান প্রায় সব সময় কথার সাথে সাথেই থাকে। ভার্সিটিতে যতক্ষণ থাকে তখন একটু পরপর কল দিয়ে কথার খবরাখবর নেয়। কথার প্রেগনেন্সির খবর শুনে ইলিয়া চৌধুরী আর কাদের সাহেব দুইজনই বলেছিল কথাকে তাদের কাছে নিয়ে যাবে, কিন্তু ইভান কিছুতেই যেতে দিবে না। সে কথাকে ছাড়া থাকতে পারবে না। অবশ্য ইভান এই চাকরিটাও ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু কথা কিছুতেই ইভানকে চাকরিটা ছাড়তে দিবে না। কথা চায় ইভান নিজে কিছু একটা করুক, আর তাছাড়া এই প্রফেশনটা ইভানের পছন্দের প্রফেশন না, কথার পছন্দের প্রফেশন। কথার প্রেগনেন্সির 5 মাস চলছে। একদিন রাতে হঠাৎ কথা লাফ দিয়ে ঘুম থেকে উঠল। কথাকে লাফ দিয়ে ঘুম থেকে উঠতে দেখে ইভান উঠে পড়ল। কথা প্রেগনেন্ট হওয়ার পর ইভানের ঘুমটাও কেমন যেন পাতলা হয়ে গেছে। ঘুমালেও কান সজাগ থাকে কথার, আবার কখন কি প্রয়োজন হয়। ইভান তড়িঘড়ি করে বলল, পেইন উঠছে, অ্যাম্বুলেন্স রাখবো। কথা বুড়ো কুচকে ইভানের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় কি সমস্যা দেখা দিয়েছে? আমার প্রেগনেন্সির কেবল 5 মাস, এক্ষুনি লেবার পেইনে উঠবে? আশ্চর্য। তাহলে কি হয়েছে, এভাবে লাফ দিয়ে উঠলে যে? কথা হাসি হাসি মুখ করে বলল, বেবি পেটের ভেতর কিক মেরেছে। ইভান চোখ বড় বড় করে বলল, সত্যি আমার বেবি কি করেছে? এই দেখো। বলে ইভানের হাতটা কথার পেটের উপর রাখলো। একটু পর ইভান লাফ দিয়ে উঠে বসলো। সত্যি আমার বেবি কি করেছে, আমার বেবি কি করেছে? বলে সেদিন ইভানের সে কি লাফালাফি। ইভানের বাচ্চামো দেখে কথা তখন শুধু হেসেছিল। কথার প্রেগনেন্সি প্রায় শেষ দিকে। ইভান আরো 1 মাস আগে ভার্সিটি থেকে ছুটি বাসায় এসে বসে আছে। ভার্সিটি থেকে তো এতদিনের ছুটি একসাথে কিছুতেই দিবে না। শেষে নিজের মিথ্যা অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়েছে। এই 1 মাস 1 সেকেন্ডের জন্য কথাকে চোখের আড়াল করেনি। হঠাৎ কথার ঔষধ শেষ হয়ে যাওয়ায় ঔষধ আনতে গেছে ইভান।
মোবাইলটাও বাসায় ফেলে গেছে। বাসার সামনের দোকানেই যাবে ভেবেছিল, কিন্তু বাসার সামনের দোকানটায় ওষুধ না পাওয়ায় ওষুধটা আনতে একটু দূরে যেতে হয়েছে। সেখানে গিয়ে দেখা হলো ভার্সিটির একজন প্রফেসরের সাথে। ব্যাস, তার সাথে একটু আড্ডায় বসলো। আর এই সময়টাই কথার লেবার পেন উঠেছে। ব্যথা আর সহ্য করা যাচ্ছে না কথা। ব্যথায় চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। ইভানকে কলের উপর কল দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ফোন রিসিভ করছে না। শিশু উপায় না পেয়ে কবিরকে কল করেছে। কবির দ্রুত এসে কথাকে হসপিটালে ভর্তি করেছে। খবর পেয়ে ইলিয়া চৌধুরী আর পারভিন বেগমও ঢাকা থেকে ফ্লাইটে চলে এসেছে, কিন্তু ইভানের কোনো খোঁজ খবর নেই। সবাই মিলে ইভানের ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ইভানের ফোন তো বাসায়। প্রায় ঘন্টা 3 পর বাড়ি ফিরেছে ইভান। বাড়ির সামনে আসতে ইভান অবাক। বাড়ির গেটে তালা ঝুলছে। এ কি, ওর বাড়ির গেটে তালা ঝুলিয়েছে কে? আর কথা, সে কোথায়? এর মধ্যে সামনে চায়ের দোকানের ছেলেটা এসে ইভানকে সবটা বলে গেল। সবটা শুনে ইভান যেন পাথর হয়ে গেছে। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে। ও কেন আড্ডায় বসলো আর এতটা দেরি করলো? ওর তো মাথায় রাখা উচিত ছিল কথা প্রেগনেন্ট। ইভান ছুটে হাসপাতালে গেল। ইভানকে হাসপাতালে দেখে ইলিয়া চৌধুরীর মেজাজের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার ছেলে যে এতটা কাণ্ড জ্ঞানহীন আগে তার জানা ছিল না। এই অবস্থায় মেয়েটাকে একা ফেলে সে আড্ডায় বসেছিল, ভাবা যায়? এখানে এসেছো কেন? তোমাকে এখানে আর প্রয়োজন নেই। আহা, ছেলেটাকে এভাবে বলছো কেন? কিভাবে বলবো আর? ওকে বারবার বলেছি মেয়েটাকে আমাদের কাছে নিয়ে যাই, তা না। আজ কি করলো? মেয়েটাকে একা এই অবস্থায় ফেলে কোনো রাজকাজ করতে গিয়েছিলে শুনি? ইলিয়াস চৌধুরী আরো কিছু বলবে, কিন্তু তার আগে একজন নার্স এসে হাসি মুখে সামনে দাঁড়ালো। কংগ্রাচুলেশন, মেয়ে হয়েছে। ইভান উদ্বিগ্ন হয়ে বলল, আর আমার কথা হোক কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনেই ভালো আছে। কথার কেবিনে সবাই বসে আছে। বেবিটাকে একে একে সবাই কোলে নিয়েছে, শুধুমাত্র ইভান ছাড়া। এই সন্তানের বাবা ইভান। তার জন্য তো এই সন্তান পৃথিবীতে এসেছে নাকি? কিন্তু তাকেই তার সন্তানকে ধরতে তো দূরের কথা, ছুঁতেও দেওয়া হচ্ছে না। এ কেমন অনাচার! ইভান অনেকবার নিজের সন্তানকে কোলে নিতে গিয়েছিল, কিন্তু ইলিয়াস চৌধুরী সরাসরি বলে দিয়েছে, ওকে যেন আমার নাতনির আশেপাশে না দেখি। ও যে রাজকার্য উদ্ধার করতে গিয়েছিল সেখানেই যেন থাকে। ইভান অসহায়ের মতো মুখ করে একবার বাচ্চার দিকে তাকাচ্ছে, একবার কথার দিকে, আর একবার পারভিন বেগমের মুখের দিকে। পারভিন বেগমের ছেলের অবস্থাটা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারছে। সে ইলিয়াস চৌধুরীকে ঠেলে ঠুলে বাইরে নিয়ে গেল, আর যাওয়ার সময় ইভানকে চোখ দিয়ে ইশারা করে গেছে বাচ্চার কাছে যাওয়ার জন্য। ইলিয়াস চৌধুরী কেবিন থেকে বের হতেই ইভান বাচ্চাকে কোলে তুলে নিয়ে কথার পাশে বসলো। ইভানের ঠোঁটে যেন বিশ্বজয়ের হাসি। ইভান বেবির কপালে একটা আলতোভাবে চুমু খেয়ে বলল, কথা দেখো, আমাদের বেবি, আমাদের ভালোবাসা আজ স্বয়ং সম্পূর্ণ। আজ আমি পরিপূর্ণ, কথা পরিপূর্ণ। আমি একজন স্বামী হয়েছি, আজ একজন বাবা হয়েছি। জীবনে বেঁচে থাকার সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আজ আমার হয়েছে। বলে কথার কপালেও আলতোভাবে একটা চুমু খেলো। তুমি আমার মুগ্ধতা, তুমি আমার কুয়াশার চাদরে মোড়া স্নিগ্ধতা, তুমি আমার শেষ বিকেলের পশ্চিম আকাশে ছড়িয়ে পড়া রক্তিম সূর্যের আলো, তুমি আমার হৃদয় বাগানে ফোটা একমাত্র ফুল, তুমি আমার শেষ ঠিকানা, যে ঠিকানা চাইলেও কেউ মুছতে পারবে না, যে ঠিকানা থেকে আমার আর কখনো ফেরা হবে না।